নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। তন্নিষ্ঠা সম্প্রতির সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। আর সন্ধ্যে সুপার প্রাইম টাইমে সব থেকে বড় খবর 28 তারিখই তালিকা প্রকাশ হতে চলেছে। 28 তারিখই তালিকা প্রকাশ হতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনারকে জানিয়ে দিয়েছে সিইও দপ্তর। এই মুহূর্তের বড় খবর, 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনারকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সিইও দপ্তর। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, এই যে এত কাজ বাকি ছিল, পুরোটা তো মীমাংসিত নয়, তাহলে যে তালিকা প্রকাশ হবে সেটা কি পূর্ণাঙ্গ নয়, আংশিক? শুভজিৎ, দিনভর শুনানি, শীর্ষ আদালতের নির্দেশের পরে ফোন আসে জ্ঞানেশ কুমারের। তিনি সরাসরি সিওর সঙ্গে কথা বলেন এবং কথার পরে প্রথম কথাই তিনি জানতে চান তারা প্রস্তুত আছেন কিনা। সিও মনোজ আগরওয়াল স্পষ্ট করে দেন যে তারা তালিকা নিয়ে প্রস্তুত রয়েছেন। যেটা নিয়ে সমস্যা, যেটা আজকে শীর্ষ আদালতও বারবার এই বিষয়টি উঠেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই বিষয়টি বাদ দিয়ে বাদবাকিদের তালিকা প্রকাশ করা হবে। নিঃসন্দেহে এটা আংশিক তালিকা বলা গেলেও সিও দপ্তরের বক্তব্য যে এটাকেই তারা চূড়ান্ত তালিকা বলবেন। তার কারণ এইটুকুনি পর্যন্ত যে ভোটার তালিকা তারা প্রকাশ করতে চলেছেন সেটা একমাত্র কমিশন নিজস্ব ঝাড়াই বাছাই করে সেই তালিকা প্রকাশ করছে। ফলে 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। যাদের অমীমাংসিত থাকবে যে বিষয়গুলি, সেগুলি কলকাতা হাইকোর্টে যে নতুন জুডিশিয়াল অফিসার হবেন তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি বাকিদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন। মাইক্রো অবজারভাররা এবং ইআরওরা যে বিষয়টির মধ্যে এক হতে পারেননি, অর্থাৎ মাইক্রো অবজারভার বলছেন দেখা উচিত, ইআরওরা বলছেন তারা যাবতীয় তথ্য দেখে নিয়েছেন, সেই বিষয়গুলি একমাত্র জুডিশিয়াল অফিসাররা দেখবেন। এবং এই সংখ্যাটা 1,20,00,000। আরেকটা প্রশ্ন, আজকে সকালেও, আজকে দুপুরে তোমার সঙ্গে কথা হয়েছিল, কমিশনের আইনজীবী যেটা আজকে শীর্ষ আদালতে জানিয়েছিলেন যে 95% কাজ হয়ে গেছে, তারা একটা তালিকা প্রকাশ করতে চাইছে, বাকি নামগুলো একটা সাপ্লিমেন্টারি তালিকা দিয়ে পরে প্রকাশ করা হবে। সঙ্গে সঙ্গে রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি অবজেকশন করে বলেন যে তাহলে সেক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হতে পারে। আমার প্রশ্ন এখানেই, নির্বাচন কমিশন হোক, তারই তো একটা পার্ট সিইও দপ্তর, তাহলে সিইও দপ্তর রাজ্যের ওই আপত্তিতে কোনো আমল দিল না, তাই তো? দেখো, এখন গোটা বিষয়টাতে আর সিও দপ্তরের হাতে নেই। কমিশনের যেটা বক্তব্য, সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, তাদের বক্তব্য এতদিন তাদের হাতে ছিল, তারা ইআরওদের বারবার তাড়া লাগিয়েছিলেন। এমনকি আজকে যখন দুপুরবেলা এই শুনানি চলছিল সেই সময় ডিওদের সঙ্গে একটি বৈঠকে বসেন সিও মনোজ আগরওয়াল। সেখানে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় যে আর যেন সময় নষ্ট না করা হয়, যাবতীয় তথ্য দ্রুততার সাথে আপলোড করার যাতে নির্দেশ দেওয়া হয়। আগামীকাল 21 তারিখে যাবতীয় ঝাড়াই বাছাইয়ের সময় ছিল, তারপর আরো 2-3 দিন সময় ছিল। আজকে ডিওরা জানিয়েছিলেন তাদের আরো 3-4 দিন সময় লাগবে। এখন যেহেতু শীর্ষ আদালত নিজেরাই ঠিক করে দিয়েছে যে জুডিশিয়াল অফিসার যাবতীয় সিদ্ধান্ত নেবেন, কমিশনের প্রশ্ন যে তাহলে তাদের হাতে কোথায় থাকছে। আর ঠিক তার জন্যই চূড়ান্ত তালিকা যেটুকুনি তারা করে ফেলতে পেরেছেন কাজ, সেটা প্রকাশিত হবে 28 তারিখ। বাকিটা সাপ্লিমেন্টারি লিস্টে প্রকাশিত হবে। শুভজিৎ, সব থেকে বড় প্রশ্ন, সেই তালিকা আদতে কবে বেরোবে? আদতে কি সেটা সত্যি বিধানসভা নির্বাচনের আগে বের করা সম্ভব হবে? ধন্যবাদ শ্রাবন্তী। আজকের বড় খবর, 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ। মুখ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছেন রাজ্যের সিইও, অমীমাংসিতদের জন্য পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। এটাকে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকায় মনে করছে নির্বাচন কমিশন। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, রাজ্যে এসআইআর প্রক্রিয়াতেও এবার হস্তক্ষেপ করতে হবে বিচার ব্যবস্থাকে। এবার বিচারকদের তত্ত্বাবধানে এসআইআর মামলায় এই নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নজিরবিহীন নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট। রাজ্যে এসআইআর প্রক্রিয়াতেও হস্তক্ষেপ করতে হলো বিচার ব্যবস্থাকে। এবার বিচারকদের তত্ত্বাবধানে এসআইআর মামলায় এই নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। যে ইতিহাসটা তৈরি হলো, যে এতদিন ধরে ইআরওরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভাররা, যেগুলো দিয়ে রোল অবজারভার বা স্পেশাল অবজারভার, তারা পার্ক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হেন তেন করে এই প্রায় 7.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট বলল, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট
তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। জ্যোতির্ময়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এসআইআর এর ক্ষেত্রে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারকরা। কেন এই পরিস্থিতি তৈরি হলো, কেন তাদের তত্ত্বাবধানে এসআইআর? দেখো, আজকে সুপ্রিম কোর্ট যে কথা জানিয়েছে যে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে তাদের এক্সট্রাঅর্ডিনারি পদক্ষেপ করতে হয়েছে, অর্থাৎ একটা বিশেষ পরিস্থিতিতে তারা ব্যতিক্রমী পদক্ষেপ করছে। কোথায় এই ব্যতিক্রমটা? তা হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন কমিশন এবং অপর দিক থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার, তাদের দুজনের মধ্যে, দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে এই যে সংঘাত, সেই সংঘাতটা নজিরবিহীন। যে অভিযোগগুলো করা হচ্ছিল যে কমিশনের তরফ থেকে যোগ্য অফিসার চাওয়া হচ্ছে, অপর দিক থেকে রাজ্য সরকারের বক্তব্য যে পদমর্যাদার অফিসার চাওয়া হচ্ছে তা পর্যাপ্ত সংখ্যায় নেই রাজ্যের হাতে। আর ঠিক এই জায়গাতেই সুপ্রিম কোর্টের বক্তব্য যে এক্ষেত্রে কোন অফিসার প্রয়োজন এবং সেই পদমর্যাদার অফিসার আদৌ যোগ্য কিনা তা নিরূপণ করা কোনোভাবেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সম্ভব নয়। আর সেই কারণের জন্যই এই সিচুয়েশনকে তারা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বলছে এবং সেই কারণেই জুডিশিয়াল অফিসার নিয়োগের কথা, ডিস্ট্রিক্ট লেভেল জাজদের নিয়োগের কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে। কিন্তু এর পাশাপাশি আজকে পুরো শুনানির ছত্রে ছত্রে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। স্বয়ং প্রধান বিচারপতি তিনি বলছেন যে রাজ্য সরকারের কাছে সহযোগিতা প্রত্যাশিত ছিল, কেন এই বারবার ধরে এই ধরনের ঘটনা ঘটছে? কমিশনের তরফ থেকে আইনজীবী বলছেন যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে এই ধরনের বাধা পেতে হচ্ছে এবং স্বয়ং প্রধান বিচারপতি জানিয়ে দিচ্ছেন যে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ক্ষেত্রে কোনো রকম বাধা আসুক তা তারা চান না। সর্বোপরি যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং যা রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত বড় ধাক্কা তা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আজও কমিশনের তরফ থেকে কোন কোন প্রথম সারির নেতারা প্ররোচনামূলক এবং বিস্ফোরক বিবৃতি দিয়েছেন তার প্রেক্ষিতে হিংসার ঘটনা ঘটেছে এবং সেই হিংসার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের পুলিশ সঠিক পদক্ষেপ করেনি তার তিনি তালিকা তুলে ধরতে চান। আর তখনই স্বয়ং ডিজিপিকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি যে যদি এটা চলতে থাকে তাহলে তাকে চরম পরিণতির মুখোমুখি হতে পারে এবং তার প্রেক্ষিতেই তাকে একটি হলফনামা জমা দেওয়া সত্ত্বেও ফের একটি সাপ্লিমেন্টারি হলফনামা জমা দিয়ে কি পদক্ষেপ তিনি করেছেন তা জানাতে বলা হয়েছে। ধন্যবাদ। সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেওয়া হয়নি এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে, কারণ এই ক্লাস এ বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি, পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল, একদম লিস্ট বেরিয়ে গেল, আমাদের এখানে অফিসাররা পারছে না। ব্যর্থতা কার? রাজ্য সরকারের ব্যর্থতা, কারণ আপনার অফিসাররা কাজ করছে, তো কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে, তাদের হাতে তো ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে এই আর ওই আর ওদের হাতে। তারা সবাই রাজ্য সরকারি কর্মচারী, তাহলে এত ইনএফিসিয়েন্সি কেন? আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের ওপরে কেউ ভরসা রাখতে পারছে না, সুপ্রিম কোর্ট তো পারছেই না। ইতিপূর্বে ডিএ মামলায় আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট ডিএ কিভাবে দেয়া হবে সেটা নির্ধারণ করার জন্য 3 জন বিচারপতিকে এবং একজন সিএজি 4 জনকে দিয়ে কমিটি করেছেন। আজকে নির্বাচন সংক্রান্ত বিষয় যেটা অত্যন্ত সাধারণ ক্লেরিক্যাল ডিউটি, এর মধ্যে খুব বেশি বুদ্ধি খাটাবার দরকার হয় না, সেক্ষেত্রেও রাজ্য সরকারের ওপর সুপ্রিম কোর্ট ভরসা রাখতে পারলেন না। প্রকৃতপক্ষে রাজ্য সরকার যে চলছে না, অচল হয়ে গেছে। রাজ্য সরকার যেভাবে চলছে শুধুমাত্র দুর্নীতির জন্য, সেটা আবারও প্রতিষ্ঠিত হলো। এই সরকারের উপর কারো কোনো ভরসা নেই। রাজ্য সরকারের যদি সামান্যতম নৈতিকতা বোধ থাকে পদত্যাগ করা উচিত। যত দিন যাচ্ছে তত আদালতের হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তার কারণ যেখানে দেখা যাচ্ছে যে প্রশাসন যথাযথভাবে নজর দিচ্ছেন না,
সেই জায়গাটায় আদালতকে ঢুকতে হচ্ছে। আবার যেখানে অতি সক্রিয়তা প্রশাসনের কোনো কোনো জায়গায় হয়ে যাচ্ছে, সেই জায়গায় আদালতকে ঢুকতে হচ্ছে। এসআইআরে আদালতের নজরদারি তো থাকতেই হবে, তার কারণ কমিশন খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছেন, কাজেই তার চাপটা রয়েছে। সেটা করতে গিয়ে যদি কোথাও একটু কোনো জায়গায় অসুবিধা হয়ে যায় এবং সেই অসুবিধার জন্যে যদি নাগরিককে অসুবিধায় পড়তে হয়, তার কারণ ডেপুটেশনে রাজ্য সরকারের কর্মচারী নিতে হচ্ছে, তাদের সবার কর্মদক্ষতা সমান হবে না এবং খুব কম হলেও কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজও হতে পারে। সেই জায়গাটায় একটা চাপ রয়েছে কমিশনের। যদি কোথাও কোনো গ্যাপ তৈরি হয় সেটা ফিল আপ করার জন্যে আদালতের ইন্টারফেয়ার করাটা কাম্য বলেই আমি মনে করি। আর এদিকে শীর্ষ আদালত যেমন রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার পাশাপাশি আর ওই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। আমরা এই নিয়ে আরো ডিটেলসে আমরা কথা বলবো। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রীতিমতো উষ্মা প্রকাশ করছেন এই কমিশন আর রাজ্য সরকারের মধ্যে যা চলছে। শুধু তাই নয়, ডিজিকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি না শুধরায়, না পরিবর্তন হয়, তাহলে একটা চরম পরিণতির মুখে পড়তে হবে ডিজিকে। কোন পরিস্থিতিতে থাকলে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এখানে হুঁশিয়ারি দিতে পারে কোনো রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সেই রাজ্যের ডিজিকে? দেখো, এখানে বারবার হলফনামায় যেগুলো জমা পড়েছে বা সুপ্রিম কোর্টে একেবারে কমিশনের তরফ থেকে যে সমস্ত অভিযোগ জানানো ছিল সেখানে ছত্রে ছত্রে ছিল কিভাবে এই এসআইআর করতে গিয়ে সরকারি আধিকারিকরা বা সেখানে এই আরও হোক বা ইয়ারও হোক তারা আক্রান্ত হচ্ছেন, তারা কোথাও মারধরের শিকার হচ্ছেন, কোথাও বা সম্পূর্ণরূপে অসহযোগিতা করা হচ্ছে। এমনকি যারা অবজারভার রয়েছেন, রোল অবজারভার রয়েছেন, তাদেরকেও কোনো একটা জায়গায় গিয়ে সেখানে ব্যারিকেডের সামনে পড়তে হচ্ছে, বিক্ষোভের সামনে পড়তে হচ্ছে। যাবতীয় সব বিষয়গুলোতে পুলিশের যে ভূমিকা, যে পুলিশ ইনঅ্যাক্টিভ থাকছে, সেই ধরনের ভিডিও, ছবি সহ যাবতীয় তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়েছিল। ফলে আজকে প্রধান বিচারপতি যতগুলো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, সেখানে কিন্তু তিনি এটাও বলেছেন যে আইন শৃঙ্খলার যা পরিস্থিতি রয়েছে, এরপর কিন্তু ডিজিকে তিনি সতর্ক করেছেন। সব মিলিয়ে এশিয়ার একটা সরকারি বলা চলে যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে, সেটা করতে গিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রশাসনিক অসহযোগিতা এটাই বারবার আজকে সুপ্রিম কোর্টে উঠে এসেছে। এবং তারপর গোটা বিষয়টাই কিন্তু একেবারে কমিশনের হাত থেকে চলে গেল বিচার ব্যবস্থার হাতে, এবং সেখানে বিচারপতিরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে বলা চলে নজিরবিহীন, দেশে আগে কখনো এই ঘটনা ঘটেনি। এবং এসআইআর ক্ষেত্রে যে যে জায়গায় এসআইআর চলছে, অন্যান্য রাজ্যেও চলছে, সেখানেও কিন্তু এই ধরনের একটা বলা চলে ঘটনা যেটা নজিরবিহীন, সেটাও কিন্তু ঘটেনি। আজকে সেই ঘটনাই ঘটলো এবং সেই ঘটনার সম্মুখীন হলাম আমরা, আমাদের রাজ্যবাসী এবং আমরা যারা দর্শক বিশেষ। ধন্যবাদ তন্ময়। রাজ্য পুলিশের ডিজি এরা অশোক স্তম্ভ নিয়ে কাজ করেন না, এরা জোড়া ফুল ছাপ নিয়ে কাজ করেন। এবং এ রাজ্যে যেন ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে রক্ষা করার জন্য যে প্রতিষ্ঠানগুলি আছে, সেই প্রতিষ্ঠানগুলির মর্যাদা এই রাজ্যের পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন কেউই কখনো রাখে না। এর আগে ডিজিকে পার্সোনাল হলফনামা দিয়ে সুপ্রিম কোর্ট যেতে বললো, তারপরেও তিনি গেলেন না, উল্টা আজকে ভৎসনার মুখে পড়লেন। তো বাংলার লজ্জা, বাঙালির লজ্জা, যদিও ডিজি অবাঙালি। রায় নিশ্চিতভাবে পর্যবেক্ষণ করে দেখা হবে, কিন্তু এক সংবিধানে আমাদের গণতন্ত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা নির্ধারিত করতে, তারা সেই জায়গায় থেকে কাজ করেন। সুতরাং এই যে নির্বাচন কমিশনের কাজে দখল দিতে হচ্ছে সুপ্রিম কোর্টকে, এইটা দুঃখজনক। কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের ফলে আমরা আশা রাখবো যে আদালতের নির্দেশে এবার স্বচ্ছভাবে তালিকা তৈরি হবে। জোর করে রোল অবজারভাররা যে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছিলেন, সেই চক্রান্তটা বন্ধ হবে, সেই আশা আমরা রাখবো। দেখুন, সুপ্রিম কোর্ট দেশের প্রধান বিচারপতি যখন এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন, উদ্বেগ প্রকাশ করছেন, তখন রাজ্যের ছবিটা দেখবেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, অপোজিশন বিধায়ক, তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা। ছবিটা একবার দেখুন। এমনকি গালিগালাজ করা হয়েছে, এমনটাও অভিযোগ উঠে আসছে। চাকদার ঘটনা, বঙ্কিম ঘোষ, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। আপনাদেরকে ছবি দেখাচ্ছি। আরে বাবা, 5 বছরে আপনি কি করেছে? আজকে জনসংযোগ করতেছে, কিসের জনসংযোগ?
আপনাদের ছবি দেখাচ্ছি, বঙ্কিম ঘোষ চাকদার বিজেপি বিধায়ক, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে গো ব্যাক স্লোগান, এবং আমরা বিপটন দিতে বাধ্য হয়েছি। অনুমান করতে পারেন যে কখন বিপটন দিতে টেলিভিশন বাধ্য হয়, এমন কিছু শব্দ প্রয়োগ করা হয়েছে। তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মহাদেব কুন্ডু। মহাদেব, ঠিক কি ঘটেছিল? এরা কারা যারা বিক্ষোভ দেখিয়েছিল? কেন বিক্ষোভ দেখাচ্ছিল? কি বক্তব্য, কি দাবি এদের? দেখো, আমাদের দর্শকরা যে ছবি দেখলো বা যে শব্দ হয়তো তারা শুনতে পারলেন না, সেই শব্দটা ভিত দিতে হলো। কারণ হচ্ছে এমন কিছু শব্দ ব্যবহার করেছে, সেই শব্দগুলোকে পরবর্তীকালে তৃণমূল নেতৃত্ব বলছেন, পুরোপুরি অস্বীকার করছেন তৃণমূল নেতৃত্ব, যে এমন কোনো ঘটনাই হয়নি। তবে সাধারণ মানুষ দেখেছেন, এলাকার মানুষ দেখেছেন যে যখন বিধায়ক তার দলীয় কর্মসূচি নিয়ে দলীয় যে সকল কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে নিয়ে ঘটনাস্থলে যান, অর্থাৎ চাকদা আটলা গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকায় তিনি যখন তার দলীয় কর্মসূচি পালনের জন্য যান, তখনই তাকে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের স্থানীয় যে সকল কর্মী সমর্থকরা রয়েছেন, তার সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের সদস্য রয়েছেন, তিনি মূলত তার নেতৃত্বে এই বিক্ষোভ চলে এবং তাকে যেমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, ঠিক তেমনই তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং জয় বাংলা স্লোগান দেওয়া হয়। পাল্টা স্লোগান কিন্তু বিজেপির পক্ষ থেকে দেওয়া হয় এবং পরবর্তীকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে, পরিস্থিতিকে পুলিশ সামাল দেয়। কিন্তু একজন বিধায়ক, নির্বাচিত বিধায়ককে কিভাবে এই ধরনের হেনস্থা করা যেতে পারে তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। নজর রাখো। গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, গণতান্ত্রিক রাজ্য, প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে প্রচার করার। কেন প্রচার করবো না? বললো আপনি কোনো উন্নয়ন করেননি। আইলাম আমি উন্নয়ন করিনি, সেটা আপনি তৃণমূল, আপনাকে আমি জবাব দেবো না, জবাব দেবো সাধারণ মানুষকে। সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করুক, আমি জবাব দেবো। এই করতে করতে ওরা দুই একটা গালিগালাজ করলো, গালিগালাজ করার পরে জয় বাংলা স্লোগান, তারপরে ইনডাইরেক্টলি আমাদেরকে থ্রেট করার চেষ্টা করেছে। ওরা যখন জয় বাংলা বলেছি, আমরাও তখন জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেছি। এই জয় বাংলা আর জয় শ্রীরাম স্লোগান চলছে। ওরা চাইছে আমরা ওখান থেকে ওদের ভয়ে আমরা পালিয়ে যাই, অত সহজ না। চাকদা উদ্বাস্তু মানুষের বাস, শরণার্থীদের বাস, যারা ওপার বাংলা থেকে এসেছিল, তাদেরকে কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কখনো নন ম্যাপিংয়ের নামে তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে। তারা এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে, বিভিন্ন মানুষ অসুস্থ হয়েছে, মারা গেছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে উনি এসছেন এখন ওনার ভোট প্রচার করতে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ খেপে গেছে। আর একদিকে রাজ্য সরকারের উন্নয়ন চলছে, ওখানে পথশ্রী রাস্তা হচ্ছে, সেই মানুষ খেপে গেছে। খেপে গিয়ে তাকে ঘেরাও করতে পারে, সেটা শুনে আমাদের যারা নেতৃত্ব ছিলেন তারা গেছেন যাতে কোনো রকম তার উপর আঘাত না হয়, তাকে বাঁচানোর জন্য। এবার আপনাদের জীবনতলা থানায় নিয়ে যাব। কেন? তার কারণ অভিযোগ হয়েছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। কে অভিযোগ দায়ের করেছেন? তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা। কি অভিযোগ? অভিযোগ যে 31,000 বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, এবং এই নিয়েই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশেই দেখছেন আমার এই এলাকার যারা ভোটার, যাদের 2002 সালেও বাবা মায়ের সঙ্গে লিঙ্ক আছে, পরিবারের সঙ্গে লিঙ্ক আছে, তাদের সমস্ত পেপারপত্র মাঝখানে এলো, তাদের হিয়ারিং হলো, তারপরও প্রত্যেকের নাম পাঠানো হয়েছে। এই বিধানসভায় প্রায় 33,000 নাম গত 3 দিনে এসছে এবং এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার জ্ঞানেশ কুমার পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তাই আজকে আমি আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার যারা লোক আছে তাদেরকে নিয়ে এসে, যারা ভোটার আছে, নাগরিক আছে, তাদেরকে নিয়ে আজকে জ্ঞানেশ কুমার নামে এফআইআর করলাম। অন্যদিকে এসআইআর এ অফিসার নিয়োগ নিয়ে এ রাজ্যের ভূমিকা নিয়ে চরম বিরক্ত সুপ্রিম কোর্ট। যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, স্বয়ং বিচারপতি যেটা জানিয়েছেন, তিনি বলছেন যে ইআরও পদের জন্য অফিসার চাওয়া হচ্ছে, রাজ্য দিচ্ছে না, আমরা হতাশ। এই মন্তব্য প্রধান বিচারপতির। সরকার ও কমিশনের এই সংঘাত দুর্ভাগ্যজনক বলল শীর্ষ আদালত। যদি দেখা যায় যে এই সরকারের মেয়াদকালে বোর্ড গঠন হলো না, তার দুটো অপশন আছে। একটা হচ্ছে যে রাষ্ট্রপতি নিজে হাতে প্রশাসন নিয়ে সেই কয়েকদিনের জন্যে যিনি রাজ্যপাল আছেন তার মাধ্যমে সরকারটাকে চালাতে পারেন, অথবা যে সরকার চলছে তাকেই কেয়ারটেকার সরকার হিসাবে ওই সময়টা চালিয়ে নিতে পারেন। কাজেই সাংবিধানিক সংকট খুব বড় দেখা দেবে না,
ছোটোখাটো একটু চিন্তার ব্যাপার হতে পারে কমিশনের। যত দিন যাচ্ছে তত আদালতের হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তার কারণ যেখানে দেখা যাচ্ছে যে প্রশাসন যথাযথভাবে নজর দিচ্ছেন না, সেই জায়গাটায় আদালতকে ঢুকতে হচ্ছে। আবার যেখানে অতি সক্রিয়তা প্রশাসনের কোনো জায়গায় হয়ে যাচ্ছে, সেই জায়গায় আদালতকে ঢুকতে হচ্ছে। ডেপুটেশনে রাজ্য সরকারের কর্মচারী নিতে হচ্ছে, তাদের সবার কর্মদক্ষতা সমান হবে না এবং খুব কম হলেও কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজও হতে পারে। সেই জায়গাটায় একটা চাপ রয়েছে কমিশনের। যদি কোথাও কোনো গ্যাপ তৈরি হয় সেটা ফিল আপ করার জন্যে আদালতের ইন্টারফেয়ার করাটা কাম্য বলেই আমি মনে করি। ভুল হচ্ছে, ভুলগুলো ইচ্ছাকৃত রাজনৈতিক দলগুলো করাচ্ছেন নাকি পদ্ধতিগত ত্রুটি, এইটা মূল প্রশ্ন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমরা কি চাই? আমরা চাই কেন্দ্রের শাসক দল বিজেপি, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা একসঙ্গে করে সরকার যখন চালাচ্ছেন তখন তারা যদি একসঙ্গে হয়ে বলেন যে আসুন আমরা একটা দেশে ভালো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। তার বদলে আমরা কি দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার, যেটি তৃণমূল কংগ্রেস চালিত, তারা খুব একটা যে বিষয়টিতে সাহায্য করতে চাইছেন মন খুলে এমন নয়। আর যারা নির্বাচন কমিশন, তারা কিন্তু খুব একটা যে মানুষের সুবিধে হোক, একদম সংবেদনশীলভাবে কাজ করা তেমনটা করছেন এরকমও নয়। আর এই মুহূর্তে আমরা যে আপডেটের দিকে নজর রাখবো মোদির রাজ্যে, সেখানে এসআইআর প্রক্রিয়ার নাম বাদ 68,12,711 জনের। গুজরাটে ভোটার কমলো প্রায় 13.40%। এসআইআর শেষে ভোটার সংখ্যা 4,40,30,725। লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে বহু ভোটারের নাম বাদ। লাক্ষাদ্বীপে 0.36 এবং পুদুচেরিতে সেখানে 7.57% ভোটার কমলো। আগামীকাল 21শে ফেব্রুয়ারি কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং আন্দামান নিকোবরের চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হতে চলেছে।